আপনি জানেন তো, আয়ুষ্মান ভারত যোজনার অধীনে আপনি এখন নগদহীন চিকিৎসার সুবিধা পেতে পারেন। কথায় বলে রোগ কখনো বলে আসে না, আর মানুষ বোধহয় সবচেয়ে বেশি অসহায় বোধ তখনই করেন যখন নিজে বা প্রিয়জনরা হঠাৎ কোনো রোগ আক্রান্ত হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় অর্থের অভাবে বহু মানুষ সঠিক সময়ে সঠিক চিকিৎসা করাতে পারেন না। তার জন্যই 2018 সালের 23শে সেপ্টেম্বর কেন্দ্র সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সূচনা করেছিল। এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীরা বছরে 5 লক্ষ টাকা চিকিৎসা সুবিধা পাচ্ছে। আমাদের রাজ্যে মোট 9,75,000 পরিবারের মধ্যে 5,12,000 পরিবার এই প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে। তবে বাকি 4,15,000 পরিবারকে স্বাস্থ্য বীমা পরিষেবার সুযোগ করে দিতেই গত 15ই ফেব্রুয়ারি চালু হয় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা। অর্থাৎ এখন রাজ্যের প্রত্যেক পরিবার প্রতি বছর 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। সদ্য সূচনা হওয়া এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মনে একদিকে যেমন উৎসাহ বিরাজ করছে, ঠিক তেমনি অন্যদিকে কিছু অনিশ্চয়তাও কাজ করছে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কি কি সুবিধা পাবেন, কোথায় কোথায় চিকিৎসা সুবিধা পাবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে কার্ড বানাবেন, এমন বহু প্রশ্নের জবাব খুঁজছে রাজ্যের মানুষ। তাই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিয়ে একটু বিস্তারিত আলোচনা প্রয়োজন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ এই প্রকল্প নিয়ে আলোচনা করতে আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুশান্ত রায়। স্বাগত ডাক্তারবাবু আপনাকে। নমস্কার। ডক্টর রায়, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা সম্পর্কে বিস্তারিত জানার আগে জানতে চাইব, এই প্রকল্প চালু হওয়ায় একজন চিকিৎসক হিসাবে আপনি কি মনে করেন যে রাজ্য স্বাস্থ্য পরিষেবা কতটা সমৃদ্ধ হলো? আমরা যখন রোগীদেরকে দেখি তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি অনেকেই যে মেজর অর্গান ডিসঅর্ডার বলে, যেমন কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার বা কোনো ক্রনিক রেনাল ফেলিওর বা কিডনি জনিত কোনো সমস্যা বা হার্ট রিলেটেড কোনো সমস্যা বা সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কোনো সমস্যা হলে আচ্ছা, এগুলো চিকিৎসা করতে হলে অনেক খরচা সাপেক্ষ বা ব্যয়বহুল। ওই ক্ষেত্রে দেখা যায় যারা গরিব শ্রেণী আছে, যারা বিপিএল ভুক্ত নয়, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তারা ঠিকমতো যখন যেটা দরকার আর্জেন্ট চিকিৎসা পরিষেবা অর্থের অভাবে ওরা করতে পারছে না। তো তার ফলে কি হয়েছে, কারণ এইগুলো চিকিৎসার ক্ষেত্রে তোমার ভালো জায়গাতে চিকিৎসা করতে হলে ফেসিলিটি সবকিছু থাকতে হবে হসপিটালে। আচ্ছা, ওই হসপিটালগুলিতে যদি যাওয়া হয় তাহলে একটু ব্যয় সাপেক্ষ হয়ে যায়। এখানে প্রাইভেট বলো গভর্নমেন্ট বলো যেখানেই যাওয়া হয় একটু ব্যয় সাপেক্ষ। ওই ক্ষেত্রে আমাদের যে প্রধানমন্ত্রী যে জন আরোগ্য যোজনা আছে, ওর সাথে সাথে যারা বিপিএল ভুক্ত নয়, যারা যেসব পরিবার আছে, আচ্ছা, তো ওই ক্ষেত্রে ওনাদের পক্ষে একটু কষ্টদায়ক হয়ে যায় যদি কেউ আপনজন ওই ধরনের কোনো মেজর কোনো সিস্টেমিক ক্রনিক ডিজিজে ভুগছেন, দীর্ঘদিন চিকিৎসা করতে হচ্ছে, হঠাৎ কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, যেটা শুভারম্ভ 15 ফেব্রুয়ারি 2024-এ সূচনা হয়েছিল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন প্রাঙ্গণে, যেটা শুভ সূচনা করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। সেদিন থেকে এটা চালু হওয়ার ফলে যারা বিপিএল ভুক্ত নয়, যেসব গরিব শ্রেণী সেই সব রোগে ভুগছেন, ওই ক্ষেত্রে ওনাদের পক্ষে খুবই লাভদায়ক এবং ওনারা ওনাদের স্বাস্থ্য চিকিৎসা যখনই অসুবিধা হবে ওনারা ওই হিসাবে চিকিৎসা পরিষেবা নিতে পারছেন। বলা হচ্ছে যে বছরে 5 লক্ষ টাকার বিনামূল্য চিকিৎসা পরিষেবা। এখন চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা প্রকল্পের আওতায় সুবিধাভোগীরা কি কি সুবিধা পাবেন একটু বিস্তারিত যদি আমরা জানতে পারি। কথা হচ্ছে যে বলছেন যে ক্যাশলেস একটা মেডিকেল ফেসিলিটি পাবেন নগদহীন। এখন 5 লক্ষ টাকা কিসের? এককালীন 5 লক্ষ টাকা বছরে, যে কারণ আপনি যেই রোগগুলোর কথা বলছিলেন তার সঙ্গে যদি আমি ক্যান্সার রোগটাও জুড়ে দিই তাহলে সেখানে দেখা যায় অনেক সময় বিরাট ব্যয়বহুল হয়ে যায় চিকিৎসা খরচটা। তাহলে বিস্তারিত যদি একটু বলেন যে সুবিধাভোগীরা ধরুন যারা এই আওতায় এলেন, এই প্রকল্পের আওতায় আসবেন, ওনারা কি কি সুবিধা পাবেন?
প্রথমত বলছি, যেটা আমাদের অলরেডি চালু আছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটার মধ্যে একটা লিমিটেশন আছে, যারা বিপিএল ভুক্ত পরিবার ওনারাই শুধু পাবেন। আচ্ছা, হ্যাঁ, যেটা জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য। কিন্তু আমাদের যেটা চালু হয়েছে ত্রিপুরার যে 15 ফেব্রুয়ারি থেকে, সেটা হলো চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা। ওই ক্ষেত্রে বিপিএল ভুক্ত ছাড়াও সব পরিবারই এটা নিতে পারে। আর একটা বিশেষ যেটা হলো, যারা সরকারি চাকরি করছে, গভর্নমেন্ট চাকরি করছে, ওনারা যদি কোনো মেডিকেল যদি কোনো ইন্স্যুরেন্স থাকে বা মেডিকেল কোনো ফেসিলিটি সরকার থেকে নিয়ে থাকে, ওটা যদি সারেন্ডার করে দেয়, তাহলে ওনারাও, যারা সরকারি চাকরি করে, ওনারার ফ্যামিলির লোকরাও এই সুবিধা, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার সুবিধা আওতাভুক্ত হতে পারেন। কিন্তু ওটার ক্ষেত্রে ওনাদের যা যা ফেসিলিটি আছে ওগুলো সারেন্ডার করতে হবে, করে ওরা করতে পারে। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে মানে কারা পাচ্ছেন এই সুবিধা? আপনি বললেন যে একদম সবাই, মানে যারা পিএম জন আরোগ্য যোজনা, মানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যাদের কার্ড রয়েছে, মানে যারা বিপিএল ভুক্ত আপনি যেটা বলছিলেন, ওটা ছাড়া যারা আছে, ওটা ছাড়া, মানে ওই ছাড়া বাকি যে 4,15,000 বলা হচ্ছে যে পরিবার রয়েছে, সেই পরিবার এই সুবিধাটা পাবে। একদম সবাই পাবে, এবং যারা ইভেন সরকারি যারা চাকরি করছে ওনারাও পেতে পারেন। কিন্তু সরকারি যে বীমাটা ওনাদের রয়েছে সেটাকে ওনাদের সারেন্ডার করতে হবে, ওটা সারেন্ডার করতে হবে না। ওকে। তো এছাড়া আরেকটা যে পিএম জনমন একটা যোজনা আছে, বা আরেকটা আছে বিউসিডব্লিউডি যোজনা, ওইগুলো এর আওতামুক্ত থাকবে না, কারণ ওটার মধ্যেও হেলথ ইন্স্যুরেন্স ফেসিলিটি থাকে। ওইগুলো যদি না থাকে, তাহলে আমাদের চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনায় আসতে পারবে। তো এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো, এটার মধ্যে এই যোজনাটা করতে কোনো এজ বার থাকবে না, কোনো বয়সের কোনো লাগাম নেই। যে কোনো বয়সের ব্যক্তি, পরিবারের যে কোনো লোকই, সবাই এই বীমার আওতাভুক্ত হতে পারে। আচ্ছা, ঠিক আছে। পরিবারের প্রতিটা সদস্য। এটার মধ্যে যেটা আছে, যেটার মধ্যে আপনি যে বলছেন, যেটা ক্রনিক ডিজিজ, ক্যান্সার, সব রোগই, এটা যেভাবে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যেসব রোগগুলো কভার করা হয়ে থাকে, সেম সবকিছুই করা হচ্ছে। তাহলে সুবিধার মধ্যে আমরা প্রথম পাচ্ছি, আপনি বললেন যে কোনো বয়সের কোনো সীমা নেই, বয়সের কোনো সীমা, মানে একদম নবজাতক থেকে শুরু করে, একদিনের শিশু থেকে শুরু করে পরিবারের প্রতি সদস্য এই প্রকল্পের আওতায় আসবে, একদম আসবে। এবার এখন কথা হচ্ছে যে, তারপর আপনি বললেন আরেকটা যেটা বলছিলাম, যেটা তুমি বলছিলে, যেটা এটা প্রতি বছরই 5 লক্ষ টাকা। আচ্ছা, প্রতি বছর 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা এটা ঢুকবে। ধরো না, এটা মার্চ মাস শেষ হয়ে গেল, মার্চ মাস শেষ হলেই যদি ওই ব্যক্তি কার্ড নিয়ে থাকে, কার্ড যদি করে থাকে, নেক্সট ইয়ার ওর জন্য 5 লক্ষ টাকা আবার ঢুকে যাবে। তখন বলবেন, যদি ওই ব্যক্তি যখন এই বছর কোনো কার্ড ইস্যু হলো, ওই ব্যক্তি জন আরোগ্য যোজনা কোনো ওনার পরিবারের কেউ, বাবা মা বা উনি নিজেও যদি কোনো এফেক্টেড হয়ে হসপিটাল ভর্তি হয়, হসপিটাল ভর্তি হওয়ার পরে ওনার ট্রিটমেন্ট যাই খরচা হলো, এটা নিয়ম আছে 15 দিন পর্যন্ত হসপিটালে যাই ট্রিটমেন্ট খরচা হবে, ওটা এই যোজনার মধ্যে পুরো ওষুধ থেকে ইনভেস্টিগেশন, পরীক্ষা নিরীক্ষা বা পরীক্ষা, হসপিটালে থাকা অবস্থায় যেসব ওষুধের দরকার, পরীক্ষা নিরীক্ষার দরকার, ডাক্তার ভিজিট বা কোনো সার্জিক্যাল প্রসিজিওর, যাই কিছু হবে এই বীমার আওতায় আসবে। এছাড়া ছুটি হওয়ার পরও ওনাকে 15 দিনের জন্য যে ডাক্তারবাবুরা ওষুধ দিয়ে দেবে, ওটাও বিনামূল্যে দেওয়া হবে। হসপিটাল থেকে দেওয়া হবে, এবং হসপিটাল থেকে না দেওয়া হলে কি বাইরে থেকে উনি কিনে নিতে পারবেন? কার্ড দেখিয়ে কিনতে পারবে, ওটার বিল জমা করলে ওই টাকাটা ঢুকে যাবে। আচ্ছা, উনি যদি ওই বছরে কোনো ওনার পরিবারের কোনো ফ্যামিলি হসপিটালে ভর্তি ওটার সুবিধা লাভও করে থাকে, যেই মার্চ মাস হবে নেক্সট ইয়ারে যদি ওনার ফ্যামিলির কেউ আবার এফেক্টেড হয়, ওই পরিবার আবার সেই 5 লাখ টাকার সুবিধা পেতে পারে। ওকে, আমি আরেকটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা। যদি এরকম হয় যে পরিবারের, এখানে প্রশ্নটা ক্লিয়ার করবার আগে, পরিবারের একজন সদস্য একের অধিক যদি 1 বছরের মধ্যে অসুস্থ হয়, তাহলে কি এই বীমার লাভ পাবে কিনা? মানে ধরুন একজন অসুস্থ হলো, সেখানে হয়তো কথার কথা যে 2 লক্ষ টাকা খরচ হলো, কিছুদিন পর পরিবারের আরেকজন সদস্য অসুস্থ হলো, তখন কি আবার এই বীমা ওনার কাছে তো অলরেডি 3 লাখ রুপিস অর পেন্ডিং, আচ্ছা, মানে 5 লাখ টাকা অবধি সুবিধা গ্রহণ করতে পারবে। ওকে, দর্শক বন্ধুরা যারা শুনছেন, যারা ওই ভদ্রলোকও যদি একবার অসুস্থ হয়ে 1 বছরের মধ্যে আবার ওনার প্রয়োজন পড়ে ভর্তি হওয়ার, বা কোনো সার্জিক্যাল প্রসিজিওর করার,
তাহলে ওই সুবিধাটা, বাকি টাকাটা পাবেন, বাকি টাকাটা সুবিধাটা পাবেন। তার মানে প্রত্যেক পরিবারের জন্য 5 লাখ টাকা এই কার্ড বাবদ, প্রতিটি কার্ড বাবদ ধার্য করা হয়েছে, ধার্য হয়েছে প্রতিটি পরিবারের জন্য, ব্যক্তির জন্য নয়, কিন্তু প্রতিটি পরিবারের জন্য 5 লক্ষ টাকা। এবার পরিবারের সদস্য 3 জন থাকতে পারে, 2 জন থাকতে পারে, 5 জন, 6 জন থাকতে পারে, এবং পরিবারের 1 বছরে সেই পরিবারের চিকিৎসা বাবদ একজনের হোক বা একের অধিক জনের হোক 5 লাখ টাকা অবধি এই বিনামূল্যে চিকিৎসার সুবিধা আপনি পাবেন এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার প্রকল্পের আওতায়। ডাক্তারবাবু, শুধু কি হাসপাতালে, আপনি বলছিলেন যে হাসপাতালে সার্জারি থেকে শুরু করে বা ডাক্তারবাবুর কনসালটেশন চার্জ থেকে শুরু করে ট্রিটমেন্ট বাবদ বা বেড খরচ বাবদ সব ধরনের খরচ বহন করবে, 15 দিন অবধি হাসপাতালে সব খরচ বহন করবে, এবং ছুটি হওয়ারও 15 দিন পর অবধি যে ওষুধ প্রয়োজন হয় সেটারও খরচ বহন করবে। এখন এখানে অনেকেই প্রশ্ন করবেন, কারণ আমরা যখন রাজ্যের প্রধান হাসপাতাল, বড় হাসপাতালগুলোর দিকে দেখি, সেখানে ইনডোর পেশেন্টের থেকে অনেক গুণ বেশি থাকে ওপিডি পেশেন্টরা। তো শুধু কি হাসপাতালে ভর্তি থাকলেই সুবিধা পাবেন, নাকি ওপিডি পেশেন্টরাও এই সুবিধা পাবেন? ওপিডি পেশেন্টরা যদি মনে করে যে অ্যাকচুয়ালি এটা করা হয়েছে ক্রনিক ডিজিজ বা সিরিয়াস হঠাৎ হয়ে গেল, সিভিয়ার ডিজিজ, অনেক সময় আমাদের যেমন গলব্লাডার স্টোন হলো, অপারেশনের দরকার হয়, বা কোনো হার্ট বাল্ব চেঞ্জের দরকার হয়, ওই যে মেজর যে ট্রিটমেন্টগুলি যেগুলো ব্যয়বহুল হয়ে থাকে, ওইগুলি অনেক গরিব শ্রেণীর মানুষটা অনেক সময় অর্থের জন্য পারে না, ওর জন্য মেইনলি স্পেশালি এখানে প্রয়োজন। আরেকটা ব্যাপার রয়েছে যে একটা ট্রিটমেন্টের একটা মেজর পার্ট হয় ডায়াগনোসিসের পার্টটা, বিভিন্ন টেস্ট, এই টেস্টগুলো করতে অনেক টাকা খরচ যায়। এখন সেটা ব্লাড টেস্টই হোক, বা এখন সিটি স্ক্যান হোক, এক্সরে হোক, বা সোনোগ্রাফি হোক, সেগুলোর কি আয়তায় আসবে মানে এই প্রকল্পের মধ্যে? এমনিতে তো আমাদের যে আজকাল যে ত্রিপুরায় যে গভর্নমেন্ট হসপিটালগুলি আছে, ওগুলিতে মেজর ক্ষেত্রেই একদম স্বল্প মূল্যে ওইটা হয়ে থাকে, এটা কোনো সুবিধা নেই, হসপিটালে গেলে এগুলি পরিষেবাটা দেওয়া হয়ে থাকে, এটা বিভিন্ন ধরনের স্কিমের মাধ্যমে এটা দেওয়া হয়ে থাকে। কিন্তু এই স্কিমের মধ্যে এডমিশন হলে ভালো, এডমিশন হলে বাকি সবকিছু তখন ফ্রি হয়ে যাবে। যারা আগে থেকে কোনো কঠিন রোগে ভুগছেন, আগে থেকেই আপনি যেটা বলছেন যে ক্রনিক ডিজিজ অনেক বছর ধরে যারা ভুগছেন, ওনারা কি প্রকল্পের আওতায় নতুন করে আসতে পারবেন? এখন প্রকল্পে আসবে, এই ধরনের আসবে। ধরুন এখন কেউ হয়তো 2 বছর ক্যান্সারে ভুগছেন, ক্যান্সারের চিকিৎসা করছেন, উনি হয়তো নিজের পয়সা দিয়ে এতদিন চিকিৎসা করছিলেন, হঠাৎ করে এখন এই প্রকল্প মানে চালু হওয়ায় উনি কি আসতে পারবেন? আসতে পারবে, কোনো অসুবিধা নেই, এই প্রকল্পে আসা যাবে, ওদের কোনো নেই। ক্রনিক মতলব এরকম না যে এরকম, এটা সিস্টেমটা এরকম হয়েছে যেমন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যেরকম আছে, এই সেম স্টাইলই আছে, এবং যতগুলো প্রধানমন্ত্রী জন আরোগ্য যতগুলো হসপিটাল কভার করছে, সেম হসপিটালেই এটা তো কভার। ঠিক, হসপিটালের কথা আপনি যখন বললেন, এখানে বলা হচ্ছে যে বিনামূল্য চিকিৎসা পরিষেবা, মানে অনেকেই প্রশ্ন এটা কোথায় কোথায় পাবেন। এখন রাজ্যের অনেক প্রান্তিক জনপদের মানুষ প্রধান হাসপাতালে আসার আগে অনেকগুলো স্বাস্থ্য কেন্দ্র হয়ে আসতে হয়। প্রথমে হয়তো বাড়ি, ওনার যেখানে বাড়ি বা সেই মহকুমা স্তরে বা সেই ব্লকে বা সেই এডিসিতে, একটি এডিসি ভিলেজে ওনার একটি স্বাস্থ্য কেন্দ্রে উনি যান, তারপর সেখান থেকে হয়তো মহকুমা স্তরে, তারপরে ডিস্ট্রিক্ট স্তরে, তারপরে হয়তো জিবি হাসপাতাল কিংবা টিএমসিতে পাঠানো হয়, আইজিএমে পাঠানো হয়। এখন সব জায়গায় কি এই প্রকল্পের সুবিধা পাবেন? সব জায়গায় বলতে যেগুলো ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল আছে, ডিস্ট্রিক্ট লেভেল উদয়পুর গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল, সব ডিস্ট্রিক্ট ওয়াইজ হসপিটালগুলিতে এই ফেসিলিটিগুলো অ্যাভেলেবল আছে। সব ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল এবং মেজর হসপিটালগুলিতে তো আছেই, আমাদের স্টেট লেভেল যেগুলো ডিস্ট্রিক্ট হসপিটালগুলিতেও এই ফেসিলিটি নেওয়া যাবে। চিফ মিনিস্টার, এই যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা যে প্রকল্প, এই যোজনা যেদিন থেকে সূচনা করা হয়, 2023 যোজনা, 2023 বলা হচ্ছে এটাকে, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023, যদিও এটা 15 ফেব্রুয়ারি 2024 সূচনা করা হয়, তার আগে এই প্ল্যাটফর্মে কাজ চলছিল। এখন অনেকেরই কিন্তু মনে একটা প্রশ্ন যে রাজ্যে এবং বহিরাজ্যের বেসরকারি হাসপাতালে সুবিধা পাবেন কিনা, কারণ আমাদের রাজ্যের অনেক মানুষ বহিরাজ্যে যান, সেখানে বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন জায়গার, বিভিন্ন রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। তো সেখানে রাজ্যের এবং বহিরাজ্যের বেসরকারি হাসপাতালগুলোতে সুবিধা পাবেন। এগুলির মধ্যেও আমাদের যেটা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা আছে, এমনিতে দেখা গেছে, আমরা যেটা জানি যে মোটামুটি ত্রিপুরা রাজ্যে 108 হসপিটাল, যেটা ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেলে বিভিন্ন 108টা হসপিটালে এই যোজনাটা লাগু হয়ে গেছে, মানে চালু আছে এটা ত্রিপুরাতে। হ্যাঁ, আর বাইরের 3800 অ্যাপ্রক্স হসপিটালে, এটার মধ্যে প্রাইভেটও আছে, ত্রিপুরাতেও প্রাইভেট আছে, যেমন আইএলএস হসপিটাল আছে, হ্যাঁ, বা টিএমসি যেটাতে আছে, এগুলো তো এই যোজনা মানে
সবগুলি যা আমাদের জন্য, আমরা যদি ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখতে পারবো। ওনার একটা ওয়েবসাইট আছে, অনেকে হয়তো বা জানে না। ওই ওয়েবসাইটে গেলেও আমরা, যেটা ওয়েবসাইটটা বলা আছে beneficiary.nha.gov.in, এই ওয়েবসাইটে গেলেও আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন আপনারা beneficiary.nha.gov.in। ওকে ওকে, এই বেনিফিশিয়ারি ওয়েবসাইটে গিয়ে আপনি পুরো হসপিটাল লিস্ট দেখতে পারবেন, বা আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করে নিজের কার্ড নিজেই তৈরি করতে পারবেন। ঠিক, কার্ড তৈরি করার ব্যাপারটা খুব, আমি আসবো কারণ এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং এটা নিয়ে অনেক চর্চা হচ্ছে এই মুহূর্তে জনসাধারণের মধ্যে। আমাদেরও কিন্তু অনেকেই জানতে চেষ্টা করেন আমাদের কাছ থেকে যে কিভাবে করবেন এবং আমরা কোনো কিছু জানি কিনা। তার জন্যই আমাদের আজকের এই আলোচনা এবং দর্শক বন্ধুরা যারা দেখছেন বিস্তারিত আলোচনা। আমি তার আগে একটু এই যে চিকিৎসা ব্যবস্থার কথা আসছিলাম, বহিরাজ্যের যে বেসরকারি হাসপাতাল আপনি বলছেন যে ৩,৮০০ হাসপাতাল এনলিস্টেড রয়েছে, যে কোথায় সবার মনে একটা প্রশ্ন জাগে যে আমি বহিরাজ্যে কোথায় করতে পারবো। ডাক্তারবাবু যেটা বললেন যে ত্রিপুরা রাজ্যের ১০৮টি হাসপাতালে সরকারি এবং বেসরকারি, তার মধ্যে উনি উল্লেখ করলেন আইএলএস হাসপাতাল এবং ত্রিপুরা মেডিকেল কলেজ টিএমসি, সেখানেও কিন্তু এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার যে সুবিধাভোগীরা সুবিধা পাবেন। পাশাপাশি বহিরাজ্যে ৩,৮০০ মোট ৩,৮০০টি হাসপাতাল, সরকারি এবং বেসরকারি হাসপাতাল, অ্যাপ্রক্সিমেটলি ৩,৮০০ হাসপাতাল এনলিস্টেড রয়েছে। এবং সেগুলো আমরা কোথায় দেখতে পারবো? অনেকে হয়তো ভাবছেন যে আমি তো এখন তামিলনাড়ু যাব চিকিৎসা করাতে, অনেকেই ভাবছেন আমি অন্ধ্রপ্রদেশ যাব, অনেকেই ভাবছেন আমি পশ্চিমবঙ্গে যাব। তাহলে কোথায় দেখতে পারবেন যে কোন কোন জায়গার কোন কোন রাজ্যের কোন কোন হাসপাতাল এনলিস্টেড রয়েছে? ডাক্তারবাবু বললেন beneficiary.nha.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা পুরো টোটাল লিস্টেই দেখতে পারবেন। এখন ডাক্তারবাবু এখানে কথা হচ্ছে যে বহিরাজ্যে নথিভুক্ত সরকারি বা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে রাজ্যের কোনো হাসপাতাল থেকে কি রেফার নিতে হবে, নাকি সরাসরি গেলেও সেই সুবিধাগুলো পাওয়া যাবে? কারণ আমরা প্রায় সময় দেখি যে রাজ্যের, ধরুন কথা আমাদের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল থেকে যখন কোনো পেশেন্টকে পাঠানো হয়, সেটা কলকাতায় হোক বা অন্য কোনো রাজ্যে হোক, তখন রেফার করা হয়, ডাক্তার ওরা রেফার করেন। আপনারা এখানেও কি রেফার করলে সুবিধা পাবেন নাকি? রেফারটা করাটা খুব দরকারি। আচ্ছা, রেফার করলে, কারণ যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আমাদের এখানে আছে ওর মধ্যে যদি ট্রিটমেন্ট হয়ে যায় তো ভালো। আর যদি ধরুন ওই ইনফ্রাস্ট্রাকচার নেই, ওই পেশেন্টের ক্ষেত্রে বাইরে গেলে ওনার পক্ষে ভালো, ইমার্জেন্সি বিশেষ কিছু, ওই ক্ষেত্রে রেফার নিয়ে গেলে তাহলে একটা প্রবলেম হবে না। আচ্ছা, এটা ইজি ওয়েতে হয়ে যায় আর কি। তো এই জন্য আমরা বলি আপনাদের কোনো অসুবিধা হলে লোকাল হসপিটালে গিয়ে দেখুন, দেখে ওনাদের ডাক্তারের অ্যাডভাইস নেন এবং ডাক্তাররা আপনাকে পরামর্শ দেবে আপনার যে ডিজিজটা এফেক্টেড হচ্ছে ওই ক্ষেত্রে কোন হসপিটালে গেলে প্রপার ট্রিটমেন্টটা হবে। আপনারা এখান থেকে একটা আইডিয়াও নিয়ে যেতে পারবে, তাতে আপনাদের পক্ষেই সুবিধা হবে, পেশেন্টদের পক্ষে। অনেকটা জানা যে আমরা চলে যাবো, ওইটাকে দেখা গেছে ওই হসপিটালে ওই ডিজিজটা তেমন আছে ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু তেমন ভালো পরিষেবা নাও পেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে ওই ক্ষেত্রে রেফারটা নিয়ে গেলে ভালো। রেফারটা বেসিক্যালি তাহলে এখানে একটা গাইডেরও কাজ করা হবে, একদম আপনি কোথায় যাচ্ছেন স্পেসিফিক সেই জায়গায় সেই হাসপাতালে গেলে পরে আপনার এই চিকিৎসাটা, যেহেতু এখানে পয়সাটা এখানেও বিনামূল্যে ওখানেও বিনামূল্যে হবে, তো আপনি যখন ওখানে যাবেনই এখানে তাহলে ঠিক গাইডের কাজ করা হবে অবশ্যই। ডাক্তারবাবু, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কারা কারা আওতায় আসতে পারবে, কারা সুবিধা হতে পারবেন। বলা হচ্ছে যে অন্য স্বাস্থ্য বীমার আওতায় যারা আছেন, যেমন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আপনি বললেন, বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স প্রকল্প, প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্প ইত্যাদি, ওনারা এই প্রকল্পের সুবিধাভোগী হতে পারবেন না। কারণ ওনারা যদি হেলথ ইন্স্যুরেন্স কিছু থেকে থাকে, আচ্ছা, ওগুলো যদি সারেন্ডার করে দেয় তাহলে হতে পারবে। আচ্ছা, ওগুলো থাকলে হবে। এখন আর কথা হচ্ছে যদি এই প্রকল্পের আওতায় কেউ না থাকে কিন্তু কোনো বেসরকারি বীমার আওতায় থাকে, ওনারা কি সুবিধা পেতে পারেন? কারণ অনেকেই আছেন যারা পার্সোনালি বেসরকারি বীমা সংস্থার সঙ্গে টাই আপ থাকে, একটা বীমা নিয়ে রাখেন, ওনারা কি পারবেন এই? ওই ক্ষেত্রে বেসরকারি যারা, এখন তো দেখছেন আপনারা সিএম যোজনায় 5 লক্ষ টাকা দিচ্ছে, তো ওই ক্ষেত্রে যারা করছেন ঠিক আছে, হয়তো বা ওনাদের শেষ হলে নেক্সটে রিনিউ করার দরকার নেই। বেসরকারি গুলো তো প্রত্যেক বছর রিনিউ করতে হয়, না হলে ওটা অটোমেটিকই হয়ে যায়।
নষ্ট হয়ে মানে আপনার এটা শেষ, ওকে, হ্যাঁ না? তো ওই ক্ষেত্রে আমরা বলি যারা বেসরকারি মানে প্রিমিয়ামটা নষ্ট হচ্ছে, প্রিমিয়ামটা নষ্ট হচ্ছে, তো প্রিমিয়াম লাগবে না, আপনারা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা এসে পড়ুন। তো এই ক্ষেত্রে যেহেতু বেসরকারি ক্ষেত্রে আপনারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, ওইটা কোনো বাধা নেই। আচ্ছা, কোনো বাধা নেই। নেই। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা নিয়ে বোধহয় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যখনই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার সুবিধাভোগীরা আলোচনা করছেন কি করবেন, কথা হচ্ছে যে কি করতে হবে, কিভাবে নাম নথিভুক্ত করাতে হবে, সুবিধাভোগী হতে কি কি নথিপত্র অথবা ডকুমেন্টস লাগবে। এটার কথা, এটা সিএম চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, এটার মধ্যে বলাই হচ্ছে কাগজবিহীন নগদহীন। আচ্ছা, জন আরোগ্য পেপারলেস ক্যাশলেস। আচ্ছা, হ্যাঁ না? তো ওই ক্ষেত্রে আপনার যেটা বলছিলাম, আমাদের কিছুদিন আগেও আমাদের গভর্নমেন্ট তরফ থেকে ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন জায়গাতে যারা বুঝতে পারছেন না, বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক সবাইকে অ্যানাউন্স করে ওয়ার্ড ভিত্তিক এই ধরনের কার্ড ইস্যু করা হয়েছে, হ্যাঁ না? তো করা হয়েছে। এছাড়া আমি যেটা বললাম, এটা ওয়ার্ড ভিত্তিক, এটা চলতে থাকবে গভর্নমেন্টের প্রকল্পের মধ্যে, যে ওয়ার্ড ভিত্তিক এক এক ওয়ার্ডে কোন দিন হবে, এরকম ভাবে অলরেডি ডিক্লেয়ার দেখছি, আমি পেপারও দেখেছি, এগুলো কাজ চলছে গভর্নমেন্টের তরফে, যেটা করার করছে। এছাড়াও আপনারা যদি সময় না থাকে বা ওই দিন আপনারা ব্যস্ত থাকেন, ওই ক্ষেত্রে আপনারা ওই যে সাইটটা, ওয়েবসাইটটা দেওয়া হয়েছে, ওই সাইটে গিয়ে আপনারা নিজেরাও করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, ওখানে সাইটে গিয়ে দেখলে কিভাবে করতে হবে ওইটারও একটা প্ল্যাটফর্ম দেওয়া আছে, ওখানে গেলে আপনারা দেখবেন কি কি করতে হবে, কি নথিভুক্ত করতে। মানে আপনি আয়ুষ্মান অ্যাপের কথা বলছেন? আয়ুষ্মান অ্যাপের কথা বলছেন, যে অ্যাপের মাধ্যমে করতে হবে, অ্যাপের মাধ্যমে করতে হবে, এবং ওটার মধ্যে একটা যখন এটার মধ্যে অটোমেটিক লেখা আছে, আপনি এটা ভরুন, এটার পরে কি হবে অটোমেটিক এটা আসতে থাকবে। তো আপনি ওগুলো ফিল আপ করুন, তাহলে অটোমেটিক আপনি ধরুন আধার কার্ড নম্বর, আপনার আইডেন্টিফিকেশন, ভোটার আই কার্ড নম্বর, ফোন নাম্বার, এগুলো অটোমেটিক আসতে থাকবে, আপনি ভরতে থাকুন, আসতে থাকবে। আচ্ছা, তারপর এটা সাবমিট করে দিন, অটোমেটিক আপনার কার্ড রিজেনারেট হয়ে যাবে। আচ্ছা, কার্ড চলে আসবে, ঠিক। মানে তাহলে যারা ইন্টারনেট ব্যবহার করতে অভ্যস্ত বা যারা অ্যাপ খুলে নিজেরাই করতে পারবেন বলে আপনারা কনফিডেন্ট, আত্মবিশ্বাস যাদের আছে, আপনারা নিজেরাই করতে পারেন ডিজিটাল পদ্ধতিতে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে। প্লে স্টোরে আয়ুষ্মান অ্যাপ রয়েছে এবং সেই অ্যাপের মাধ্যমে আপনারা নিজেদের রেজিস্ট্রেশন নিজেরাই করতে পারেন। ডাক্তারবাবু, আপনি বলছিলেন যদি কারোর কোনো অসুবিধা হয়, আপনাদের লোকাল ওয়ার্ড অফিস থাকে, পঞ্চায়েত অফিস আছে, ওনাদেরকেও ওই ব্যাপারে বলা হয়েছে, ওনাদেরকে ওইভাবে ট্রেনিং দেওয়া হয়েছে, ওনারা আপনাদেরকে, ওই অফিসিয়াল স্টাফ যারা আছে, আপনাদেরকে সহযোগিতা করবে। ওকে, এখন কথা হচ্ছে যে অনেকটা আমরা দেখেছিলাম কোভিড পিরিয়ডে এই ভ্যাকসিনেশন রেজিস্ট্রেশনের ব্যাপারটা একে অপরকে সাহায্য করছে, এখানেও এই ব্যাপারটাতেও কিন্তু দেখা যাচ্ছে, বিশেষ করে এই সিএম জন আরোগ্য যোজনাতে অনেকেই যারা জানেন, যারা দেখে গেছেন, যাদের কাছে ব্যাপারটা সহজ হয়ে গেছে, এরকম অনেকেই ভলান্টিয়ার করছেন। কিন্তু ভলান্টিয়ারের পাশাপাশি অনেকেই এটার সঙ্গে আর্থিকভাবে জড়িয়ে পড়ছেন, কিছু টাকার বিনিময়ে কাজটা করছেন বলেও কিন্তু অভিযোগ আমরা শুনছি মাঝে মধ্যে। তবে ডাক্তারবাবু, আপনি যেটা বললেন যে ওয়ার্ডে সব রকম সাপোর্ট রয়েছে, একদম গভর্নমেন্ট পুরো সাপোর্ট রয়েছে, এবং এটা বিনামূল্যে, এইভাবে রেজিস্ট্রেশনটা একদমই বিনামূল্যে হবে বলে, সবার বিনামূল্যে হবে, সবাই। ওকে, কোনো পয়সা লাগবে না, বিনামূল্যে হবে। আপনি বলছিলেন যে পেপারলেস এবং ক্যাশলেস, তাহলে কার্ড, আমরা যখন বারবার বলছি যে আয়ুষ্মান কার্ড, যাদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যারা এতদিন বিপিএল যাদের কার্ড ছিল, সেই কার্ডটা তো একটা পিভিসি কার্ড, বা একটা যেমন আমাদের আধার কার্ড হয় একটা লম্বা কাগজের কার্ড, বা পিভিসি কার্ড বানিয়ে নিচ্ছে অনেকেই, প্লাস্টিক কার্ড, যেরকম আমাদের ভোটার আই কার্ড এখন নতুন, আগে কাগজের ছিল, এখন নতুন পিভিসি কার্ড হয়। এই ধরনের কার্ড কি হাতে পাবো আমি, নাকি সেটা আমার কার্ড না পাবো, মানে একটা পেপারের মধ্যে এরকম পুরো আপনার টোটাল প্রিন্ট আউটটা থাকবে, সেটা প্রিন্ট আউট নিতে হবে। এখন যারা রেজিস্ট্রেশনে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিচ্ছেন, প্রিন্ট আউটটা বের করে নিতে পারবে, সেটাই অথেন্টিক হবে। আমি নিজে অ্যাপের মধ্যে ডাউনলোড করলাম, কার্ডটা ডাউনলোড করে নিলাম, করে আমি একটা প্রিন্ট আউট করে নিলাম, আমি সেটাকে ল্যামিনেশন করে নিলাম, তাহলে সেটাই অথেন্টিক হয়ে গেল। ওকে, সেই কার্ডটাই আমি প্রেজেন্ট করব ইয়েতে গিয়ে। ওকে, একবার যদি পদ্ধতিটা আমরা আরেকবার বুঝে নিই, দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই যারা কনফিউজড আছেন, রেজিস্ট্রেশন থেকে শুরু করে আয়ুষ্মান কার্ড পাওয়ার পদ্ধতি কতদিন লাগতে পারে ডাক্তারবাবু এটাতে? এই রেজিস্ট্রেশন থেকে শুরু করে ধরুন আমি ইচ্ছা প্রকাশ করলাম যে না, আমি এই আয়তায় আসবো, 20 মিনিট লাগবে। আচ্ছা, অনলাইন, আচ্ছা, অ্যাপের মাধ্যমে করতে 20 মিনিটস আমার কার্ড তৈরি হয়ে যাচ্ছে।
খুব সুন্দর। দর্শক বন্ধুরা যারা জানেন না হয়তো আমার মতো, যে 20 মিনিট এটা অপেক্ষা করতে হবে না, সাথে সাথে আপনি কার্ড রিজেনারেট হবে। আপনার সবগুলো মানে সত্যি ইনফরমেশন আসলে আপনি সাবমিট করে দিন, প্রপার যা যা চাবে ওইগুলো আপনি দিয়ে দিন, যা যা ইনফরমেশন ওরা মানে অটোমেটিক্যালি রিজেনারেট হতে থাকবে, অটোমেটিক ইনফরমেশন আসতে থাকবে, আপনি ফিল আপ করতে থাকুন। এটা করতে একটু টাইম লাগে হয়তো বা নেট স্লো বা এই জন্য আমি হাইস্ট বললাম 20 মিনিট। ওকে, আপনি বলছিলেন এখানে আধার কার্ডের কথা, ডকুমেন্টসের কথা জানতে চাইছিলেন। ডকুমেন্টসে যা যা ওরা কি কি প্রয়োজন হয়? আধার কার্ড ছাড়া আর কিছু প্রয়োজন হয়? এছাড়া ওইটা তো অন সিস্টেমে যেটা দরকার, যেগুলো আমরা যেমন কোনো একটা আমাদের আরেকটা জিনিস যেটা এটা পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা হতে হবে। আচ্ছা, বাইরের কি কিন্তু করতে পারবে না, এটা আমি বলতে ভুলে গেছি। আচ্ছা, পার্মানেন্ট শুধু ত্রিপুরার বাসিন্দাদের জন্য। হ্যাঁ, সিএম জনআরোগ্য যোজনা একদম পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা। ওই ক্ষেত্রে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট ত্রিপুরার ক্ষেত্রে আপনি যে পার্মানেন্ট রেসিডেন্ট ত্রিপুরার এর ন্যাচারালি ওটা কিছু চাবে ওরা। আচ্ছা, সেই ডকুমেন্ট চাইতে পারে, এরকম কিছু চাবে। বা আপনার যা যা ইনফরমেশন রিকোয়ার্ড আপনার ওয়েবসাইটে গেলেই পাবেন, যা যা ইনফরমেশন চাবে আপনি ওগুলো ভরে দিন, তাহলে হয়ে যাবে। এখন আধার কার্ড যদি আমি শো করি এবং আধার কার্ডের মাধ্যমে তো আমার টোটাল ডিটেইলসটাই বেরিয়ে আসছে একদম, তাহলে সেখানে হয়তো আধার কার্ড যদি কেউ প্রেজেন্ট করে দেয় তাহলে বোধহয় অন্য কিছু নাও লাগতে পারে, কারণ সেখানে অ্যাড্রেস প্রুফ এই ধরনের কিছু। অনেকে কিন্তু আধার লিংক নেই বলে আধার লিংক করতে পারছেন না বলে কমপ্লেইন করছে। তাহলে আধার তাহলে কি ফোন নাম্বারের সঙ্গে লিংক থাকতে হবে? ন্যাচারালি আজকাল যেটা সিস্টেম হয়েছে ব্যাংকে থেকে শুরু করে সবকিছুই তো আধার লিংকের সাথে। আধার লিংকে হয়ে গেলে তো ভালো, তাহলে যেহেতু এটা ট্রানজাকশনের ব্যাপার আছে, আপনি ট্রিটমেন্ট করানোর পর অর্থটা যে খরচ হবে এটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, ন্যাচারালি ওটা আধার লিংক থাকতেই হবে না। ওকে, দর্শক বন্ধুরা অনেকেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলেন এবং অনেকেই প্রশ্ন করছিলেন যে আধার লিংক থাকতে হবে কিনা, এবং অবশ্যই এখানে ডাক্তারবাবু যেটা বলছেন যে আপনার আধার কিন্তু ফোন নাম্বারের সাথে লিংকড থাকতে হবে, তা না হলে আপনার কার্ড জেনারেট নাও হতে। মানি ট্রান্সফারের ব্যাপার আছে, আপনি যখন এটা সুবিধা নেবেন, সুবিধার পরে মানি ট্রান্সফারে আপনার অ্যাকাউন্টে আসবে, তো ন্যাচারালি আপনার আধার লিংক হইতে থাকতেই হবে ফোন নাম্বারে। সব আধারের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং ফোন নাম্বার সবকিছু লিংক, ইন্টারলিংক থাকতে হবে, না থাকলে সেই কার্ডটা আপনি হয়তো কার্ড করেও কিন্তু সেটা হয়তো সুফল নাও পেলেও পেতে পারেন। আর এখানে এই তো আপনি বলছেন কিছুক্ষণ আগে যে কার্ড প্রতি বছর রিনিউ করতে হবে, মানে রিনিউ অটোমেটিক হয়ে যাবে? অটোমেটিক হয়ে যাবে, রিনিউ করার প্রয়োজন নেই। আচ্ছা, মানে প্রতি এই 5 লক্ষ টাকা 1 বছরের জন্য, 1 বছরের জন্য শেষ হয়ে গেল, তার পরের বছর আবার অটোমেটিক 5 লক্ষ টাকা ঢুকছে। না, এটা কন্টিনিউ থাকবে, আপনি যদি সুবিধা না নেন 1 বছর 5 লাখ আপনার থেকে যাবে, কন্টিনিউ চলতে থাকবে। ওকে, তাহলে আমার কি কিছু করতে হচ্ছে মানে 1 বছর পর? 1 বছর পর কিছু করতে হবে না, মানে আমি একবার কার্ডটা করে নিচ্ছি, সারা জীবনের জন্য আমার প্রতি বছর 5 লাখ টাকা করে আমার পরিবারের জন্য ফিট হয়ে যাচ্ছে। ওকে, দেখো এখানে একটা একটু টুইস্ট, একটা পরিবারের নতুন কোন সদস্যর নাম যদি আমার, যারা হয়তো পরে কেউ এলো, আজ কেউ মানে আজ করে নিয়েছে প্রধান চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, কিছুদিন পর নতুন কোন সদস্য এলো পরিবারে, তার নাম অন্তর্ভুক্তি, এবং পাশাপাশি এই যে আপনি বলছিলেন যে এটা কি পরে কি করা যাবে? এটা নতুন নাম অন্তর্ভুক্তি করা যাবে, কোনো প্রবলেম নেই, ফ্যামিলির সব মেম্বার এটার মধ্যে হতে পারে, মানে রেশন কার্ডে যেরকম ভাবে নতুন নাম আসে এরকম ভাবে হতে পারে, সবাই হতে পারে, এটা এরকম সিস্টেম বানিয়ে রেখেছে, ফ্যামিলির প্রতিটা পরিবার এটার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। ওকে, প্রতিটা পরিবারের সদস্য। এবং কাউকে যদি বাদ দিতে হয়, ধরুন এখান থেকে কেউ কোনোভাবে হয়তো তো পরিবার আর নেই, এই পৃথিবীতে আর নেই বা কিছু এরকম বাদ দিতে, রেশন কার্ডে যেরকম সিস্টেম এরকম ভাবে করে দিতে পারে। আরেকটা যেটা বলার ছিল, আমরা দেখেছি এই যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, এর ফলে দেখা যাচ্ছে আমাদের যে ত্রিপুরার যে ইন জেনারেল যত পপুলেশন সবাই মোটামুটি কভার হয়ে যাচ্ছে। আচ্ছা, এই দুটো যোজনার মাধ্যমে, যেটা যারা বাকি ছিল ওটা তো কভার হচ্ছে, একটা পরিসংখ্যান আছে হেলথ স্কিম, যেমন নাম্বার অফ ফ্যামিলি কভার। বর্তমানে আমাদের PMJY যে প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা, আমাদের ত্রিপুরার পরিসংখ্যানে আমি দিচ্ছি, যেটার মধ্যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় 4,90,964 জন ফ্যামিলি কভার হচ্ছে। আচ্ছা, 4,90,964 জন ফ্যামিলি কভার হচ্ছে, এবং ওই ফ্যামিলির মধ্যে পপুলেশন কভার হচ্ছে আমাদের 13,93,583। আচ্ছা, আমাদের ত্রিপুরার কথা পরিসংখ্যান, যেটার মধ্যে অনলি BPL হোল্ডার আছে যারা। তো টোটাল আমরা পপুলেশন কত ত্রিপুরার কভার হচ্ছে PMJY এর মাধ্যমে 13,93,583, হ্যাঁ না? তো এটা হয়ে গেল, তার ত্রিপুরা বেশিরভাগ মানুষ আগে এটা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সুবিধা পাচ্ছে। এখন যদি CM যোজনা যেহেতু লাগু হয়ে গেছে, ওই ক্ষেত্রে
টার্গেট হচ্ছে আমাদের সিএম মাননীয় সিএম স্যারের টার্গেট হচ্ছে ত্রিপুরার মধ্যে নাম্বার অফ ফ্যামিলি কভার 4.15 লাখ, আপনি বলেছেন এটা এতটা পরিবার হবে। যদি 4.15 লাখ পরিবার কভার্ড হয় তাহলে কয়জন আমাদের ফ্যামিলি মেম্বার বা পপুলেশন কভার্ড হবে? 20,75,000 অ্যাপ্রক্সিমেটলি পপুলেশন উইল বি কভার্ড। হ্যাঁ না? তাহলে আমরা মোটামুটি ত্রিপুরা সবাই এটা সিএমজিএওয়াই থেকে কভার্ড হবে, কভার্ড হচ্ছে 20। তাহলে টোটাল কত হয়ে গেল? নিয়ার অ্যাবাউট 35 এর কাছাকাছি 35 লাখের অ্যাপ্রক্সিমেটলি আমরা কভার্ড হয়ে যাচ্ছে। আর বাকিরা হয়তো অন্য কোনো প্রকল্পের আয়তায় কভার থাকবে, আছে হয়তো সরকারি বেসরকারি নিচে নিতে। আমাদের অ্যাপ্রক্সিমেটলি এখন পপুলেশন 40 লাখের আশপাশ হবে ত্রিপুরাতে। তো আমরা এখন 35 যদি আমরা স্বাস্থ্য বীমার আওতায় আছি, কারণ স্বাস্থ্যই সম্পদ। আমরা যদি সবাই স্বাস্থ্যের প্রতি আমাদের সরকার বা গভর্নমেন্টের যদি এই প্রকল্পগুলি পেয়ে থাকি, তাহলে মোটামুটি সবাই একটা বীমার আওতায় এসে গেছি। আর আমাদের এখন যেই পরিবারে যে কেউ কোনো রোগে ভুগলে আর কোনো চিন্তার কোনো কারণ নাই। আমরা যে আগে যে বলা হতো চিকিৎসার অভাবে উনি হয়তো বা ট্রিটমেন্ট না করানোর হবে, যদি ট্রিটমেন্ট করাতে পারতো হয়তো অনেকদিন আমার বাবা থাকতে পারতো, ওই কথাটা আর আসবে না। এখন মোটামুটি চিকিৎসার সুবিধাটা পাবে, একদম সুবিধা পাচ্ছে। এবং আরেকটা যেটা আমাদের যেটা বলছিলাম, এই খাতে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা খাতে আমাদের প্রতি বছর আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট এই খাতে বরাদ্দ করেছে 104 করোড় রুপিস, 104 কোটি টাকা প্রতি বছর এই খাতে ব্যয় করার জন্য টার্গেট রেখে দিয়েছে। ওকে, এটা টার্গেটেড টাকা, যেটা মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে কোথাও এরকম যে স্বাস্থ্যের যে বীমা প্রকল্প স্টেটে এরকম কোন রাজ্যে এত বড় আকারের বীমা এখনো পর্যন্ত চালু হয়নি জানা মতো। এটা একটা বিশাল একটা পদক্ষেপ, সাহসী পদক্ষেপ আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে। তবে এখানে একজন সুবিধাভোগী জানতে ইচ্ছে করে, কারণ আমরা যখন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কথা আপনি বলেন এবং আমরা দেখি সেখানে কিভাবে পায়, এখানে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার একজন সুবিধাভোগী নিজের বা পরিবারের কারোর অসুস্থতায়, আমরা চাইবো কেউ যেন অসুস্থ না হয়, তবুও অসুস্থতায় কিভাবে এই কার্ডের সুবিধা গ্রহণ করবেন? প্রত্যেক হাসপাতালে কি আয়ুষ্মান কার্ড হেল্প ডেস্ক আছে? এখন মানে সেখানে কার্ডটা প্রেজেন্ট করবেন কার কাছে? ধরুন হাসপাতালে তো চিকিৎসা করতে যান, এখন ইমার্জেন্সিতে যাচ্ছেন, দৌড়ে ঢুকিয়ে দিচ্ছেন পেশেন্টকে। ওপিডিতে যাচ্ছেন, ওপিডি থেকে বলা হচ্ছে ভর্তি করিয়ে নিন। ইনডোরে যাচ্ছেন, সেখানে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করছেন। কোথায় প্রেজেন্ট করবে কার্ডটা, কার কাছে বলবে? যে কোনো হসপিটালে গেলেই প্রথমে রেজিস্ট্রেশন করা হয়, রেজিস্ট্রেশন করতে হয়। তো ওরা কার্ডটা নেবে, ওর বলবে পেশেন্ট আমি মেডিসিনে দেখাবো, সার্জিক্যালে দেখাবো, ইএনটি দেখাবো, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। যদি পেশেন্ট না টিকেট করার আমরা যেটা বলা হয়, ওকে ফাইন, টিকেট করে যেখানে, তো যদি পেশেন্ট না বলতে পারে, ওনার প্রবলেম বললে যারা রেজিস্ট্রেশনে বসে আছে ওনারা বুঝতে পারে ওনার পায়ে ব্যথা হচ্ছে, কোমর ব্যথা, অর্থোপেডিক যেতে হবে, ইএনটি প্রবলেম, ওইটা ওই হিসাবে ডিপার্টমেন্ট। যখন আপনি রেজিস্ট্রেশন করাবেন, ওই ক্ষেত্রে আপনার কাছে যেটা একটা প্রুফ হিসাবে থাকবে, একটা কাগজ যেটা প্রুফ হিসাবে থাকবে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা যেটা কার্ড আপনি পাবেন, রেজিস্ট্রেশন কার্ডটা, ওইটা তখন আপনি রেজিস্ট্রেশনে দেখাবেন। ওটা দেখালে কি হবে, ওরা ওই নাম্বারটা টুকে দেবে, কার্ডের যে টিকিট নেওয়ার সময় ওই নাম্বারটা লিখে দেবে, তাহলে তার মধ্যে ওইটা জানা থাকবে। তো ডাক্তারবাবুরা যখন ভর্তি হবে, যখন উনি ওই ডিপার্টমেন্ট ওই ডাক্তার, তো ওইটার মধ্যে অলরেডি উপরেই রেজিস্ট্রেশনের সময় লেখা আছে। তো ওই হিসাবে যখন ওই ওয়ার্ডে যাবে, ওই হিসাবে সিস্টেম চলে যাবে। মানে ওটা কোনো রেজিস্ট্রেশনের সঙ্গে আপনাকে ওটাকে প্রেজেন্ট করতে হবে। আর কেউ যদি ধরুন বেশি অসুস্থ, ওই সময় খেয়াল নেই কার্ড নিতে, বা সেই সময় আপনারা করাতে পারেননি, তাতেও কোনো চিন্তার বিষয় নেই। ওয়ার্ডে যখন ভর্তি হলেন, তারপরে যদি মানে 1-2 দিন গেলেও যদি মনে পড়ে যে না এটা খরচা বেসাপেক্ষে আপনারা চালাতে পারছেন না, তো ওখানে যিনি ইনচার্জ ডক্টর আছেন ওনাকে শো করবেন যে আমরা এর ফেসিলিটির মধ্যে আমাদের কার্ড রয়েছে, আমাদেরকে এটার মধ্যে অন্তর্ভুক্ত করে দিন। তো ডাক্তারবাবুরা ওই হিসাবে সিস্টেমে ফেলে এইভাবে ট্রিটমেন্ট করে দেবেন। ওকে, খুব সুন্দর যেভাবে আপনি বোঝালেন। আর আরেকটা জিনিস হচ্ছে, জানা গেছে যে ইতিমধ্যে বহু রাজ্যবাসীরাই আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে এই যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার রেজিস্ট্রেশন করে নিয়েছেন বলে খবর, অনেকেই ইতিমধ্যে কার্ডও বের করে নিয়েছেন। তবে গতকাল এই যোজনা নিয়ে একটা বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল, আপনি অবগত আছেন কিনা আমি জানি না, জনমনে একটা বিভ্রান্তি যে বলছিল যে টেকনিক্যাল ফল্টের কারণে নাকি এই প্রকল্পটি বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা খবর শোনা যাচ্ছিল। সেটার সত্যতা কি এবং কি হয়েছিল বেসিক্যালি?
অ্যাকচুয়ালি কি হয়েছে, গত মাসের 26 তারিখ একটা নোটিফিকেশন হয়েছিল যে এটার মধ্যে কিছুটা প্রবলেম হয়েছে, হ্যাঁ না? আচ্ছা। তো ওই ক্ষেত্রে একটা ওটার মধ্যে প্রবলেম হয়েছে বলে একটা নোটিফিকেশন বের হয়েছিল। আচ্ছা, 26 তারিখে, 26শে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে বের হয়েছিল। তো এটা তো ঠিক আছে, ওটার একটা প্রবলেম হতেই পারে, একসাথে অনেকজন লোক একসাথে করছিল। কারণ এখনো পর্যন্ত মোট সুবিধাভোগী সিএমজেওয়াইতে কার্ড পরিষেবা হয়েছে, সুবিধা আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে 1,78,787 জনকে। আচ্ছা, 1,78,787 জন সুবিধাভোগীকে সিএমজেওয়াই কার্ড ইস্যু করা হয়েছে। এটা আজকের ডেট অবধি? হ্যাঁ, আজকের ডেট অবধি। হ্যাঁ, আচ্ছা। এবং এর মধ্যে মোট 88,472 সংখ্যক পরিবার এই আওতার প্রকল্পে এসেছে। যখন একসাথে এতগুলো কার্ড শুরু হয়ে যায় তখন একটু টেকনিক্যাল প্রবলেম হতেই পারে। আচ্ছা, তো তার জন্য একটা টেকনিক্যাল প্রবলেম সত্যি হয়েছিল, একটা জ্যাম হচ্ছিল, ট্রাফিক জ্যাম হয়েছিল। এই কারণে এই যে এতগুলো কার্ড একসাথে হচ্ছে, সবাই ট্রাই করছে, সবাই হচ্ছে ওয়ার্ড ভিত্তিক হচ্ছে, গভর্নমেন্টের চেষ্টা হচ্ছে, নিজেও পার্সোনাল করছে, এটা টেকনিক্যাল প্রবলেম। গতকাল চিফ মিনিস্টার জন আরোগ্য 2000 একটা স্পষ্টীকরণে আবার একটা নোটিফিকেশন বের হয়েছে। গতকাল 2 তারিখ আবার একটা নোটিফিকেশন বের হয়েছে। এটা অলরেডি নোটিফিকেশনটা আমার কাছেও আছে এখনো পর্যন্ত, যেটার মধ্যে দেওয়া হয়েছে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্পের শুভ 15 ফেব্রুয়ারি 2024 সুবিধাভোগীরা পরিবার পিছু বার্ষিক 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। সম্প্রতি ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতির চিফ এক্সিকিউটিভ অফিসার গত 26 ফেব্রুয়ারি 2024 চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্পের একটি মেমোরান্ডাম 26/2/24 ইস্যু করেন। এই মেমোরান্ডামটিতে কিছু টেকনিক্যাল ত্রুটি থাকার কারণে সেই মেমোটি আজ মানে গতকালকের কথা বলছি, যেহেতু এটা কালকে বেরিয়েছিল, অপর একটি মেমোরান্ডামের মাধ্যমে যেটার নাম্বার দেওয়া আছে লঞ্চিং সিএম ডেটেড 2-3 ক্যান্সেল করা হয়েছে, মানে আগেরটা ক্যান্সেল করা হয়েছে। এখন এই প্রেক্ষিতে জানানো হচ্ছে যে আমি যেটা প্রেস রিলিজ হয়েছে হেলথ ডিপার্টমেন্ট, ওইটাই আমি পরে শোনাচ্ছি। সবাই প্রেস রিলিজ, আমার বক্তব্য না, প্রেস রিলিজ বক্তব্য। এই প্রেক্ষিতে জানানো হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন গণমাধ্যমে এমন গুঞ্জন শোনা যাচ্ছে যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্পটি ক্যান্সেল করা হয়েছে, কিন্তু বাস্তবে সেটা একেবারেই ভুল তথ্য। জনগণের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে 2রা মার্চ 2024 তারিখে ইস্যু করা মেমোরান্ডামটি আগের উক্ত মেমোরান্ডামটি ক্যান্সেল করার উদ্দেশ্যে ইস্যু করা হয়েছে এবং এর সাথে প্রকল্প বাতিল হওয়ার কোনো যোগসূত্র নেই। জনগণের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে যে ওনারা যেন বিভ্রান্ত না হন এবং অবগত করা হচ্ছে যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্পের পরিষেবা অব্যাহত থাকবে। আর আমি যেটা বললাম, এখনো পর্যন্ত মোট 1,78,787 জন সুবিধাভোগীকে সিএমজেওয়াই 2023 প্রকল্পের আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে এবং মোট 88,472 জন সংখ্যক পরিবার এই প্রকল্পের আওতায় এসেছে। এটা যে মানে এই 88,472টি পরিবারের মধ্যেই 1,78,788 জন ব্যক্তি। এই যে আমি এটা পড়েছি, গতকালকে আবার একটা নোটিফিকেশন বের করেছে এবং পুরাটা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে, হয়তোবা সবার কাছে পৌঁছায়নি, এই জন্য আপনাদের মাধ্যম থ্রুতে আমি এটা পুরাটাই আপনাদেরকে। তার মানে ক্যান্সেল করা হয়েছিল যে আগের নোটিফিকেশনটা, মানে সেই 26/2 এর নোটিফিকেশনটাকে ক্যান্সেল করা হয়েছে। এখানে এটাকেই ইন্টারপ্রেট করা হয়েছে যে প্রকল্পটাকে ক্যান্সেল করা হয়েছে, প্রকল্পটাকে ক্যান্সেল করা হয়নি। এটা একটা বিভ্রান্তি ছিল, একটা ভুল বার্তা ছিল। চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা যেভাবে লঞ্চ হয়েছে 15 ফেব্রুয়ারি 2024 লঞ্চ হওয়ার পর, সূচনা হবার পর থেকে এখন অবধি ডাক্তারবাবু যেটা বললেন, প্রচুর মানুষ তার রেজিস্ট্রেশন করে নিয়েছেন, কার্ড করে নিয়েছেন, এখনো সেটা চলছে। আর ডাক্তারবাবু জানা যায় যে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রধানমন্ত্রী, ওকে, এখন পর্যন্ত প্রায় আপনি বলছিলেন যে এখানে 4,90,964 জন এই পুরাটা তথ্য বলছি। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আমাদের ত্রিপুরা রাজ্যের টার্গেট ছিল, ত্রিপুরা গভর্নমেন্ট হেলথ ডিপার্টমেন্ট যেটা এটা দেখছে, ওনাদের টার্গেট ছিল
টোটাল এলিজিবল বেনিফিশিয়ারি করার উদ্দেশ্য ছিল 13,93,583। আচ্ছা, টোটাল আমাদের কার্ড করার ইস্যু ছিল, যারা বিপিএল ভুক্ত টোটাল আমাদের একটা সুবিধা ভোগ করতে পারে। এর মধ্যে আমাদের ত্রিপুরা সরকারে যারা ওরা করছে কার্ডটা, এটার মধ্যে এখনো পর্যন্ত টিল ডেট 13,43,102 জনকে অলরেডি কার্ড ইস্যু হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আর টোটাল নাম্বার অফ ফ্যামিলি কভার্ড হয়েছে 4,85,308 জন। আচ্ছা, টোটালি ফ্যামিলি কভার্ড। ওকে, হ্যাঁ হয়েছে। আরেকটা যাচ্ছে, তাহলে এখানে প্রায় 5,000 পরিবার কম আছে, প্রায় 5,000 পরিবার কম আছে এবং প্রায় 50,000 ব্যক্তি কম আছে এখানে যাদের কার্ড ইস্যু হয়নি। এবং এই কার্ডের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের পরিসংখ্যান দিচ্ছে আমি, নাম্বার অফ পেশেন্ট অ্যাভেল ট্রিটমেন্ট, যেটা এর মাধ্যমে ট্রিটমেন্ট করেছে ত্রিপুরা রাজ্যে 2,79,791 জন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে ট্রিটমেন্ট ফেসিলিটি পেয়েছে এবং আর্থিক সুবিধা ভোগ করেছেন এবং এটার মধ্যে বেনিফিটেড হয়েছেন 2,79,791। এর মধ্যে আমাদের যেটা হচ্ছে দেখা গেছে যে আমাদের যে প্রতিটা গভর্নমেন্টের একটা টার্গেট থাকে যে সুবিধাগুলো যাই দেওয়া হয়ে থাকে সরকারের তরফ থেকে, সব সরকারের একটা চেষ্টা থাকে, ঐকান্তিক চেষ্টা থাকে যাতে অপমার জনগণ যাতে ওই সুবিধাটা 100% ভোগ করতে পেতে পারে। এর জন্য আমাদের যে মেশিনারিজগুলি থাকে বা যারা স্টাফরা আছেন, যারা টেকনিক্যাল স্টাফ আছে, ওরা সবাই সহযোগিতায় আমাদের অ্যাচিভমেন্ট ত্রিপুরা গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের, এটা যদি আমরা পরিসংখ্যানে দেখছি টোটাল নাম্বার অফ এনি রিসিভড ইমেল ই কার্ড যেটা পেয়েছে, এর মধ্যে দেখা গেছে অ্যাচিভমেন্ট হয়েছে আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা 99.64%। আচ্ছা, যেটা মানে একদম মেজর অ্যাচিভমেন্ট পেয়েছে। এর মধ্যে আমাদের একটা পরিসংখ্যান যেটা আমি নিয়েছি, এটার মধ্যে দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ই কার্ড জেনারেশন, ই কার্ড জেনারেশন হয়েছে তো ডিস্ট্রিক্ট ওয়াইজ পরিসংখ্যানে দেখা গেছে আমাদের যে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এটার মধ্যে সবচেয়ে ভালো কাজ করছে। আচ্ছা, ওয়েস্ট ডিস্ট্রিক্টের সবচেয়ে বেশি এবং সব ডিস্ট্রিক্টই ভালো কাজ করছে। এর মধ্যে ওয়েস্ট ডিস্ট্রিক্ট 100% সাকসেস এই কার্ড ইস্যুতে, ই কার্ড রিজেনারেটেড ই কার্ড নাম্বারে। হ্যাঁ, তারপরে আমি তো গ্রাফিক প্রেজেন্টেশন দেখা না এই মুহূর্তে তো আপনি মোবাইল থেকে দেখছেন আপনি। তো ওয়েস্ট সিপাহীজলা, খোয়াই ডিস্ট্রিক্ট, গোমতী সাউথ, ধলাই, ঊনকোটি নর্থ এবং যেগুলো ডিস্ট্রিক্ট আছে সবাই ভালো করছে, শুধু একমাত্র ঊনকোটি ডিস্ট্রিক্টটা একটু কম কাজ হয়েছে। কত পার্সেন্ট আছে ওখানে? এটা পার্সেন্টেজ ভালো হয় না, অ্যাজ কম্পেয়ার আর কি। আচ্ছা, অন্যদের তুলনায় ঊনকোটি কম আছে, বাকি ওয়েস্ট ডিস্ট্রিক্ট 10% করেছে। তো আমাদের 99.64 আমার এই পরিসংখ্যানটা দেওয়ার উদ্দেশ্য আমাদের যে স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের যে পরিকাঠামো আছে এই ক্ষেত্রে দেখা গেছে যেহেতু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আমরা আমাদের যে টার্গেট দেওয়া হয়েছে এটা 99.64% আমরা অ্যাচিভমেন্ট করে নিয়েছি। তো আমাদেরও ইচ্ছা যে আগামী দিনে যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ওটা আমরা 100% অ্যাচিভমেন্ট করতে পারবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সবাই সহযোগিতায়। একদম, সেটা অবশ্যই রাজ্যবাসীর জন্য ভালো হবে। তবে এখানে একটা প্রশ্ন থাকছে যে চিকিৎসা পরিষেবা তো গ্রহণ করছেন, আপনি বলছেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় অনেকেই চিকিৎসা পরিষেবা গ্রহণ করছেন এবং লক্ষ লক্ষ মানুষ গ্রহণ করেছেন এবং তার জন্য 99.64% আপনারা সাকসেস রেট, অ্যাচিভমেন্ট রেট। ওকে, এখন সম্প্রতি চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা যখন শুরু হয়েছে সুবিধাভোগীরা মানে সংখ্যা তো বাড়বে, কারণ অনেক মানুষ হয়তো পয়সার জন্য আগে এই যে ক্রনিক ডিজিজগুলো চিকিৎসা করাতে পারতেন না বা করতেন না, সহ্য করে নিতেন, এখন হয়তো যেহেতু সেটার সুযোগ পাচ্ছেন, বীমা পাচ্ছেন, হয়তো চিকিৎসা করাবেন। এমন অবস্থায় রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরো উন্নত করা কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি বলছি যে দেখুন, আগে আমরা যে স্বাস্থ্য পরিষেবা যে উন্নতি যে হচ্ছে এটা আমি বলছি, যেমন আগে আমাদের ত্রিপুরাতে কোনো হার্টের সার্জারি হতো না, কোনো হার্টের ব্যাপারে কোনো তেমন কিছু ছিল না, কিন্তু আজকাল আমাদের জীবিতে আলাদা একটা সিটিভিএস ইউনিট বলছে। হ্যাঁ, এটার মধ্যে আমাদের মেজর যত হার্টের সার্জিক্যাল অপারেশন সবগুলো এখানে হচ্ছে এবং এটার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে।
ঠিক আছে, হার্টের সবগুলো এখনো হয়ে গেছে, যেটা আগে ছিল না। দ্বিতীয় হলো যেমন আমাদের এখানে আজকাল আমি তো পরিসংখ্যান আছে আমার কাছে সবকিছু এখানে, যেমন হার্টে আমাদের এখানে যেমন একটা কিডনি পেশেন্ট খুব রিসেন্টলি খুব বেড়ে যাচ্ছে, কারণ ডায়াবেটিসের রোগীর সংখ্যা বাড়ছে, সে মানুষ সেরকম সচেতন নাই, যার ফলে ক্রনিক রেনাল ডিজিজ বাড়ছে। কিন্তু ক্রনিক রেনাল ডিজিজ যদি প্রপারলি ট্রিটমেন্ট না হচ্ছে তাহলে কি হচ্ছে, ডায়ালাইসিস ক্রিয়াটিনিন বাড়ছে, ডায়ালাইসিস করতে হচ্ছে। তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা বা প্রধানমন্ত্রী যে ডায়ালাইসিসের ব্যাপারে ফ্রি, এখানে প্রতিদিন ফ্রিতে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটাল বলো বা জিবি আইজিএম এর সব জায়গাতে ডায়ালাইসিস পুরো ফ্রি হচ্ছে কিডনি, যেটা যদি আপনি প্রাইভেটে করতে যান একটা ডায়ালিসিস 3000 টাকার উপরে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি জিবিতে আইজিএম বা বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালগুলিতে, যেমন গোমতী পরিষেবা আরো বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালগুলিতে বিনামূল্যে ডায়ালাইসিস করা হচ্ছে কিডনি পেশেন্টদের জন্য। ঠিক আছে, এছাড়া আমাদের যেমন ট্রমা সেন্টার বিভিন্ন, যেমন আমাদের প্রথমে জিবিতে হয়েছিল, তারপর এখন বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালগুলিতে ট্রমা সেন্টার হয়েছে। ট্রমা সেন্টারগুলিতে যেমন আমাদের এখানে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, অ্যাক্সিডেন্টের কারণে হঠাৎ ব্রেন ইনজুর হচ্ছে, আর্জেন্ট অপারেশনের দরকার। আগে কি হতো, 24 ঘন্টা অপেক্ষা করতে হতো, বাইরে যেতে হতো, ব্রেন অপারেশন করতে হতো। এখন অনেকে অর্থের অভাবে বা ঠিক মতো টাইমিং না হতে যেতে হলে তো চার্টার প্লেন লাগবে, প্রচুর খরচা, পাওয়া যায় না অর্থ থাকলেও। তো এখন আমাদের কি হচ্ছে, অ্যাক্সিডেন্ট যেভাবে হচ্ছে সেখানে যে কোনো নিউরো সার্জারি হচ্ছে সবগুলো, তাতে কি হচ্ছে আমাদের বিভিন্ন যে বাইরে যাওয়ার দরকার পড়ছে না, এখানেই হচ্ছে। ন্যাচারালি আমরা ত্রিপুরাতে অনেক অনেক সুপার ডেভেলপমেন্ট, তারপরে শিশু বিভাগ বলো, সবগুলি ডিপার্টমেন্টই আজকাল লেটেস্ট আপডেট হচ্ছে। আইসিইউ বেডের সংখ্যা বেড়েছে, শুধু জিবি না, শুধু আইজিএম বলো, ডিস্ট্রিক্ট হসপিটালগুলো স্বাস্থ্য পরিষেবা ঢালাও ভাবে আমরা উন্নত হচ্ছে। এখন বাইরে যাওয়ার তেমন দরকার নেই, হার্টের সার্জারি এখানে হচ্ছে, ডায়ালাইসিস প্রসিডিওর এখানে হচ্ছে। আরেকটা জিনিস আছে যেটা আমি বলিনি, ক্যান্সার হসপিটাল যেমন আছে, ক্যান্সার হসপিটালে আমাদের যেমন রিজনাল ক্যান্সার হসপিটাল হয়ে গেছে আমাদের নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বেস্ট ক্যান্সার হসপিটাল। শুধু লেটেস্ট যে কেমোথেরাপি টেকনিক আছে সবগুলো, যে লেটেস্ট মেশিন, আলট্রা লেটেস্ট যে এমআরআই, সিটি স্ক্যান ফেসিলিটি, ইনস্টলেশন সবগুলো নতুন হয়েছে, যেগুলো নর্থ ইস্টার্নে কোন স্টেটে নেই। আমাদের ত্রিপুরায় যে রিজনাল ক্যান্সার হসপিটাল আছে, এবং লেটেস্ট যে আজকের ক্যান্সার হসপিটালগুলিতে মেজর যে সার্জারি রিলেটেড, ক্যান্সার রিলেটেড সার্জারিগুলো, যেগুলো আগে কোনো স্বপ্নও ছিল এখানে হতো না, আজকাল রিজনাল ক্যান্সার মেজর সার্জিক্যাল ক্যান্সার রিলেটেড যেগুলো, যেমন মেটাস্টেসিস হয়ে গেছে, মেজর অর্গান ডিজিজ হচ্ছে। এবং আগামী দিনে আমাদের জীবিতে যে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য শুরু হয়ে যাবে আশা করি এই বছরের শেষ দিকে, ইনফ্রাস্ট্রাকচার সবকিছু হয়ে গেছে। যে অর্গান ট্রান্সপ্লান্টের জন্য যে সেন্টার আমাদের ত্রিপুরাতে হবে, সবকিছু শুধু একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু আটকে আছে, বাকি ইনফ্রাস্ট্রাকচার সব রেডি হয়ে গেছে। আগামী দিনে সেটা আরো উন্নত হবে, একদম উন্নত হবে। তবে একটা প্রশ্ন সব সময় ঘোরে, যখনই চিকিৎসার কথা ওঠে তখনই কিন্তু মানুষের মনে ঘোরে, মানুষের মুখে ঘোরে, যে রাজ্যের বিভিন্ন প্রান্তিক যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেইগুলোর হাল যদি না ফিরে আসে তাহলে রাজ্যের যে প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের উপর প্রেশার কোনোদিনই কমবে না, আরো স্পেসিফিক স্বাস্থ্য পরিষেবা জিবি হাসপাতাল আরো উন্নত দিতে পারবে না। এটা কতটুকু আপনি মানেন? না, আমরা দেখুন, আমরা চেষ্টা করছি আগের তুলনায়, যেমন ডিস্ট্রিক্ট হসপিটালগুলিতে উদয়পুর, রিসেন্টলি ঊনকোটিও, আমরা নিউজ পেপারে দেখবেন যে আইসিইউ ছিল না আগে, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, ওখানে কিন্তু ইন্টেনসিভ কেয়ার ইউনিট অনেকগুলো ডিস্ট্রিক্ট হসপিটাল নতুন খোলা হয়েছে। ট্রমা সেন্টার যেটা আগে জিবিতে ছিল, এখন বিভিন্ন জায়গায় উদয়পুর, ঊনকোটি, কৈলাসহর বিভিন্ন জায়গায় আস্তে আস্তে খোলা হচ্ছে। আগামী দিনে সব ডিস্ট্রিক্টে আমাদের ট্রমা সেন্টার এবং আইসিইউ সেন্টার খোলার প্ল্যান, এবং কিডনি জনিত রোগের জন্য ডায়ালাইসিস সেন্টারও খোলার প্ল্যান চলছে। এবং জিবির উপর আজকাল বিভিন্ন, কিছুদিন আগেও একটা শুরু হয়েছিল আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালগুলিতে বিভিন্ন সেন্টার, তো অনেক জিবির উপর অনেকটা চাপ কমছে। এবং আমাদের সরকারের তরফ থেকে পুরো প্রচেষ্টা চলছে কিভাবে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে ঢেলে সাজানো যায় এবং বিভিন্ন ফেসিলিটি মানুষের যাতে দূর দূরান্তে না আসতে হয়, ওইগুলোকে ওইভাবে ইনফ্রাস্ট্রাকচার শুরু হয়ে গেছে এবং কাজও চলছে, এবং ওটা দেখাও যাচ্ছে, প্রতিফলিত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর রায় আপনাকে। আছে অনেক কিছু আজ আপনি জানালেন আমাদের, দর্শক বন্ধুরা নিশ্চয়ই অনেক কিছু জানলো, বিশেষ করে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় রোগ আক্রান্ত মানুষ তাদের রোগের পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা করাতে গিয়ে অসহায় বোধ করেন। রাজ্য সরকার সাধারণ মানুষের এই অসহায়তার কথা বিবেচনা করে এই প্রকল্পটি গ্রহণ করেছে।
এখন দেখার বিষয় সাধারণ মানুষের এই অসহায়তার সময় হাসপাতাল থেকে শুরু করে দপ্তরের নানান স্তরের কর্মীরা কতটা আন্তরিকতার সাথে মানুষের পাশে দাঁড়ায়। সরকার চাইছে প্রত্যেক নাগরিককে চিকিৎসা বিষয়ে সুরক্ষা প্রদান করতে, তবে এই প্রকল্প বাস্তবায়িত করার দায়িত্ব যাদের ওপর, তাদের ওপর নির্ভর করবে এর সফলতা। তাই সেদিকে নজর রাখছি আমরা, আর আপনারা নজর রাখুন নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।